সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি। সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাও ব্যর্থ। মরদেহ আনা হবে আজ সন্ধ্যায়। হাদির মৃত্যুতে রাতভর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ধানমন্ডি ৩২, প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর জোর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো, ধৈর্য ধারণের আহ্বান। মেয়ে জায়মাকে নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় আসবেন তারেক রহমান। রেকর্ড লোক সমাগমের সম্ভাবনা। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন এভার কেয়ারে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাতেও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গোটা দেশকে কাঁদিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানোর পর খুবই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আজ সন্ধ্যায় দেশে আনা হবে তার মরদেহ। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে। শরীফ ওসমান হাদি প্রায় ৭ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ দিকে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদি বরাবরই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অল্প সময়ে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদী ভাষা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠস্বর। গণ অভ্যুত্থানে যার ছিল অসামান্য অবদান। আমরা বারবার দাবি করেছিলাম যে গত ৩টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই নির্বাচনগুলো করতে আমলা, পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ হয় ইনকিলাব মঞ্চের, যেখানে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। হাদির জন্ম ঝালকাঠি জেলায়। ছোটবেলা থেকেই হাদি ছিলেন ধর্মীয় ও শিক্ষা দীক্ষায় ভদ্র প্রকৃতির ছেলে। আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে ওসমান হাদি বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন, এবং কোন আমলে, যেই ৩টে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা ৩ সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী, তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? ১২ই ডিসেম্বর দুপুর ২:৩০ পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয়। তবে ঘাতকের গুলিতে শেষ রক্ষা হলো না এই তরুণ নেতার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাতভর বিক্ষোভ হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। হাদির মৃত্যুর খবর প্রচারের পর রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। শাহবাগে ছাত্র সাধারণ জনতা সড়ক আটকে বিক্ষোভ করে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দাবি করে হাদির খুনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের। শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে একদল বিক্ষোভকারী। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ডেইলি স্টার ভবনের আগুন নিভিয়ে ফেলে, ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। পরে বিক্ষোভকারীদের হটিয়ে ভবনে অবস্থান নেয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জুলাই যোদ্ধা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ দলটির নেতারা পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। এদিকে ধানমন্ডি 32 নম্বরেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুর, লুটপাট হয় ছায়ানটেও। প্রবেশ করতে দিবে না, সেই প্রস্তুতি তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আপনারা সবাই তাকে জানেন, চিনেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিত, গত রাত থেকে এই মৃত্যুর সংবাদের পর থেকে দেখছি শাহবাগ উত্তাল। তো এই মুহূর্তে শাহবাগে কারা আছেন এবং তারা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। বিভাষা, আপনাকে বলে রাখি যে গত রাতে ইনকলাব মঞ্চের যে ওসমান হাদি তার মৃত্যুর খবর শোনার পর তার যে সমর্থক জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা শাহবাগ মোড়ে তারা অবরোধ, অর্থাৎ শাহবাগ মোড়ে এসে তারা জমায়েত হয়ে তাদের যে বিক্ষোভ, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সেটি সারা রাত ধরে ঘটেছে। আর সেটি সকাল নাগাদ কিছুটা কম ছিল, ভোরের আলো ফোটার পর সেটি ক্রমশই বাড়ছে। আপনি যদি আমার পিছনে দেখেন যে সেই সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আপনি জানেন যে আজকে শুক্রবার, ছুটির দিন। শাহবাগ মোড়ের যে বিভিন্ন রুটগুলো রয়েছে, বিভিন্ন মোড় দিয়ে বিভিন্ন রুটের গাড়ি চলাচল করে, সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মূলত তারা বলার চেষ্টা করছেন যে সেই কারণে ভারতের প্রতি তাদের যে ক্ষোভ সেটি তারা এই বিক্ষোভের সেটি প্রকাশ করতেন। আর হাদি হত্যাকারী যারা তারা জেনেছেন, সেই হত্যাকারীরা যেহেতু ভারতে পালিয়ে আছেন, তারা জেনেছেন সেই হত্যাকারীরা যেহেতু ভারতে পালিয়ে আছেন, সে কারণে তারা ভারতের কাছ থেকে হত্যাকারীদের ফেরত দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা এটি বলছেন যে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তারা এই স্লোগান দিচ্ছেন যাতে যে এই বিপ্লবী সরকার, যেহেতু বর্তমান সরকার এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কারণে তারা বিপ্লব সাথে সাথে যে তাদের যে বিক্ষোভ, যে প্রতিবাদী সমাবেশ বা যে কর্মসূচি সেটি শুরু হয়েছে, সেটি সংখ্যা ক্রমশ বাড়ছে। আস্তে আস্তে সেই সংখ্যাটা হয়তো আরো বাড়বে। তার কারণ তারা বলছেন যে যেহেতু সারা রাত ধরে তাদের কর্মসূচি, প্রতিবাদী বিক্ষোভ হয়েছে, সেটি বিভিন্ন পয়েন্টে হয়েছে, তো সে কারণে তবে তাদের যে ক্ষোভ কিছুক্ষণ পর বা কিছু পরে সেটি বাড়বে। তবে তাদের যে ক্ষোভ সেটি কিন্তু এখনো তাদের যে প্রতিবাদী যে বিক্ষোভ রুটগুলো রয়েছে মোড় থেকে বিভিন্ন, আপনাকে বলে রাখি যে মোড়ের যে রুটগুলো রয়েছে, মোড় থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে রাস্তাগুলো, সেগুলো এরই মধ্যে তারা বন্ধ করে দিয়েছে, যাতে যে মোড়ে তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করতে পারে। তাদের সহযোদ্ধা, তাদের জুলাই যোদ্ধা, তাদের সহযোদ্ধা, তার মৃত্যুর তার মৃত্যুতে তারা যেমন ক্ষোভ প্রকাশ করছেন, পাশাপাশি তাকে যে নিরাপত্তা দেওয়ার বিষয়টি সেটি তারা এই সরকার সেটি নিশ্চিত করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তাই তারা এখন তারা চাচ্ছে যে এই সরকার নয়, বিপ্লবী সরকার। তা আমরা একটু শুনতে চাই তাদের কাছে, আমরা একটু তারা বলছেন যে নতুন করে শাহাদাত বরণ করবেন, তবু তারা ঘরে ফিরবেন না। তো আপাতত তাদের কর্মসূচি এই পর্যন্ত। এখানে আমরা পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে বা আরো কোনো এই সমাবেশের কোনো বড় খবর পেলে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি মুহিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিল সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। এবার যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, ধানমন্ডি 32 সহ আশপাশের এখনকার পরিস্থিতি কি? ধন্যবাদ বিভাষা, আপনি যে কথা বললেন যে এখনকার পরিস্থিতি, অর্থাৎ রাত্রের যে চিত্র ছিল আর এখন সকাল যে 7:30টার, এখনকার যে
দুই সময়ের যে চিত্র সেটা মোটামুটি আলাদা বলা চলে। অর্থাৎ এখন কিন্তু মানুষের যে ধরনের সমাগম, অর্থাৎ বিক্ষুব্ধ জনতারা রাতে যে ধরনের সমাগম, অর্থাৎ তারা যে বুলডোজার অর্থাৎ যে বিভিন্ন ধরনের লোহা সামগ্রী নিয়ে যেভাবে আসলে ধানমন্ডি 32 ভাঙচুর করার জন্য আসছিল, অর্থাৎ এখন কিন্তু আসলে বলা চলে অনেকটাই সেরকম পরিস্থিতি নেই। অর্থাৎ এখন মানুষের কোনো ধরনের সমাগমই দেখা যাচ্ছে না। মোটামুটি পথচারী যারা আছে, সকালে যারা মর্নিং ওয়াকে বের হয় সেই সব মানুষই আসলে এখানে তারা দাঁড়িয়েছে এবং তারা দেখছে যে আসলে যে এই অবশিষ্ট যে অংশগুলো সেটা কিন্তু পুনরায় ভাঙা হয়েছে। তো এই ছিল মোটামুটি একটা সর্বশেষ অবস্থা আমার কাছে। আর এছাড়া আপনি জানেন যে গতকাল কিন্তু রাত্রে কিন্তু আসলে যে ওসমান হাদি তার মৃত্যুবরণের খবর পেয়েই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতারা আসলে ধানমন্ডি 32 আগুন দেয় এবং এর আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আগুন আমরা রাত ভোর পর্যন্তও দেখছি আসলে এখানে বিভিন্ন স্থাপনাগুলোতে বিভিন্ন কাঠ বা আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আগুন দেওয়া হয় এবং এখন মোটামুটি বলা চলে যে পরিস্থিতি অনেকটা শান্ত। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে আমরা যত ভোর পর্যন্ত ছিলাম এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাইনি। অর্থাৎ এমনিতেই এক পর্যায়ে আসলে তারা চলে গেছে, অর্থাৎ বিক্ষুব্ধ জনতারা এক পর্যায়ে নিজেরাই বুলডোজার নিয়ে এখান থেকে সরে গেছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। বিপাশা। রাবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে রাব্বি। হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে বন্দরনগরী, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলেও। বেশ কয়েক জায়গায় হয়েছে অগ্নিসংযোগ, ভাঙচুর। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাত 11টার দিকে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম নগরীর 16 শহর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। এরপর নগরীর চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। সেখানে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় বিতাড়িত স্বৈরাচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি হাদি হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী মহানগরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাহেববাজার পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা আওয়ামী লীগ ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীরা কুমারপাড়া মোড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দেয়। ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়েছে বরিশাল। রাত 10:30টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। এ সময় বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্লোগানে স্লোগানে হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। বিক্ষোভ হয়েছে সিলেট মহানগরেও। বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপি, ছাত্রদল, ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধাদের নেতাকর্মীরা। হাদির মৃত্যুকে পরিকল্পিত দাবি করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। হাদির মৃত্যুতে খুলনাতেও বিক্ষোভ হয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা। এ সময় তারা খুলনার দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল হয়েছে কিশোরগঞ্জে। বৃহস্পতিবার রাত 11:15টায় শহরের শহীদ মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মনির হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাদির মৃত্যুতে শোক জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন কাউকে হঠকারী কাজে না জড়াতে। হাদির মৃত্যু সংবাদের পর জাতির উদ্দেশ্যে দেয়া তাৎক্ষণিক ভাষণে ডক্টর ইউনূস বলেন, ওসমান হাদির মৃত্যুর শোক শক্তিতে পরিণত হবে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব
সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি দেশে ফিরছেন। বিমানবন্দর থেকে তিনি এভার কেয়ারে হাসপাতালে যাবেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এছাড়া এদিন তাকে অভ্যর্থনা জানানোরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেরা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের যাত্রাপথ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গতকাল বৈঠক করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। দীর্ঘ নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। এটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায়। এদিন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ারেও যাবেন তারেক রহমান। তার যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো। সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই মানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতির ফলে জনভোগান্তি এড়াতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। তিনি ঠিক মতো চিকিৎসা নিতে পারছেন। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান। ব্রিফিং এ সব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক
যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের অবহিতকরণ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়। এর আগে দুপুর 2:30 থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা পদ্মায় প্রবেশ করতে শুরু করেন। বিকেল 3:15টার মধ্যে বৈঠক শেষ হয়। কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে এই বৈঠকে অবহিত করা হয়েছে। কূটনীতিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে, তাও তাদেরকে জানানো হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, তারেক রহমান ট্রাভেল পাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশের সাথে জুলাইয়ের কাঠগড়ায় সংগঠনের নেতাদের ধস্তাধস্তির ঘটনায় আহত হয়েছেন একজন। এই ঘটনার পর ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুপুর 12টার দিকে প্রতিনিধি শোয়েব আহমেদের নেতৃত্বে জুলাইয়ের কাঠগড়ায় সংগঠনের 12 থেকে 15 জনের একটি দল পদ্মা আবাসিক এলাকায় সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল বের করে অগ্রসর হয়। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অন্যদিকে খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়মুখী পদযাত্রা কর্মসূচি পালন করেছে আধিপত্য বিরোধী ঐক্যজোট। বিকেল 4টায় নগরীর রয়্যাল মোড় থেকে মিছিল নিয়ে সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে গেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে র্যাব, নৌবাহিনীর কন্টিনজেন্ট ও বিজিবি ছিল। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সহকারী হাইকমিশনার কার্যালয়ে সংলগ্ন কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নেয়। গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় 3 সেনা কর্মকর্তার আবেদন খারিজ করে 19 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, জিআইসি সেল বা আয়নাঘর আওয়ামী লীগ শাসন আমলে যেখানে বিরোধী মত ও পক্ষের লোকদের আটকের পর গুম করে রাখা হতো। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান বহুল আলোচিত এই স্থান থেকে। এই ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক বিচার। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। মহামান্য ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা এজলাসে নিজেদের নির্দোষ দাবি করেন। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে, তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দাখিলের পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থ্যাংক ইউ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সংশোধিত গুম হওয়া ব্যক্তি ন্যূনতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতীত গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা, প্রধান বিচারপতি, শুভাকাঙ্ক্ষীরা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধই বিচার ব্যবস্থার শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন সৎ ও নিষ্ঠা, দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। আগামী 27 তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও গতকালই ছিল আপিল বিভাগে তার শেষ কার্যদিবস। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি, সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাও ব্যর্থ, মরদেহ আনা হবে আজ সন্ধ্যায়। হাদির মৃত্যুতে ক্ষোভ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, ধানমন্ডি 32, প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুর, আইন শৃঙ্খলা বাহিনীর জোর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো, ধৈর্য ধারণের আহ্বান। মেয়ে জাইমাকে নিয়ে 25 ডিসেম্বর দুপুর 12টায় আসবেন তারেক রহমান। রেকর্ড লোক সমাগমের সম্ভাবনা, বিমানবন্দর থেকে সরাসরি যাবেন এভার কেয়ারে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।